আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোন। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো ও নিরাপদে আছেন। পড়াশোনা করছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের ১৩তম ক্লাস করব। ইতোমধ্যে আমরা ১২টি ক্লাস করেছি এবং ওই ১২টি ক্লাসের মাধ্যমে আমরা বাংলাদেশ বিষয়াবলী শেষ করেছি। বাংলাদেশ বিষয়াবলীর পড়াশোনা শেষ করেছি। আজ থেকে শুরু হচ্ছে ১৩তম ক্লাস এবং ১৩তম ক্লাস থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আমরা নিশ্চয়ই জানি সাধারণ জ্ঞানের মূল দুটি অংশ হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় জেনেছি। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশের বাইরে আরও যে বিষয়গুলো পড়তে হয় আমাদের সেগুলো দেখব আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে। আজকের ক্লাসের আলোচনা এবং টপিক হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। আমরা জানি আমাদের পৃথিবীতে ৭টি মহাদেশ আছে। এই ৭টি মহাদেশের মোট ১৯৫টি যে দেশ আছে, এই দেশগুলোর কয়েকটি সম্পর্কে, সবগুলো না, এই দেশগুলোর কিছু দেশ সম্পর্কে তাদের ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক বিষয় সম্পর্কে আমাদের জানতে হয়। তো এরই ধারাবাহিকতায় আমরা যেহেতু এশিয়া মহাদেশের মানুষ, এশিয়া মহাদেশের যে অঞ্চলে আমরা বসবাস করি দক্ষিণ এশিয়া, এবং আমাদের পার্শ্ববর্তী এশিয়ারই মহাদেশের আরেকটা অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া। মহাদেশ ভিত্তিক আলোচনা বেশ কয়েকটা ক্লাস জুড়ে হবে। এশিয়া মহাদেশকে আমি কয়েকটা ক্লাসে ভাগ করে আলোচনা করব। তার মধ্যে প্রথম আলোচনা আজকে হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। সাথে বিভিন্ন দেশের বিমানবন্দর ও বিমান সংস্থা, এই টপিকটা আপনাদের মুখস্থ অংশের মধ্যে আছে, কারণ এই জায়গাটা বোঝার কিছু নেই। সো এইটি বই থেকে পড়ে নিতে হবে। যেমন ইমেরিটাস, এটি একটি বিমান সংস্থা, এটি কোন দেশের মালিকানায় বা কোন দেশ ভিত্তিক। হ্যাঁ, এছাড়া এভাবে বিভিন্ন দেশের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট কোনটা কোন দেশে অবস্থিত সেটি আপনাকে জানতে হবে। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। আপনারা কেমন আছেন সবাই একটু জানাবেন। হ্যাঁ, কে কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন, পড়াশোনার মধ্যে আপনাদের কোনো গ্যাপ পড়েছিল কিনা, বা আপনারা পড়াশোনা কন্টিনিউ করছেন কিনা সেটি জানাবেন। আজ থেকে পরীক্ষাও শুরু হচ্ছে, পরীক্ষাতে সবাই পার্টিসিপেট করবেন। তো দেরি না করে আলোচনার মূল অংশে আমরা প্রবেশ করব। সাথে আরও একটি জিনিস মনে করিয়ে দিই, যারা নতুন নতুন জয়েন করেছেন, যারা অলরেডি বইটা কিনেছেন, তারা নিজেরাই প্রমাণ যে বই থেকে আপনারা কি পরিমাণ বিভিন্ন পরীক্ষায় কমন পাচ্ছেন, কি পরিমাণ হেল্প হবে আপনাদের, সেটা আপনারা বুঝতে পারছেন। যারা এখনো এই বইটি কিনেননি তারা এই বইটি কিনে নিন। আপনার প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে নিতে বেশ সহায়ক একটা বই। এই বই কিভাবে কিনবেন সেই লিঙ্কটা আমাদের কমেন্টে দেয়া আছে। সো বইটি তাড়াতাড়ি সংগ্রহ করে পড়াশোনা জোরালোভাবে শুরু করুন। আমরা প্রথমেই মূল আলোচনায় প্রবেশের আগে একটা প্রাথমিক আলোচনা জেনে নিই যে আমাদের পৃথিবীটা এক কথায় কেমন। আমরা যারা, আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে আমার ক্লাসে আছেন তারা সবাই অন্তত অনার্স 4th ইয়ারে পড়েন বা অনার্স শেষ করে মাস্টার্সে পড়েন। ইভেন এমনও আছেন যারা অনার্স মাস্টার্স শেষ করে আসছেন। সো আপনারা পৃথিবী ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে বলেই আমি বিশ্বাস করি। যদি না থাকে তাহলে অবশ্যই পৃথিবীর মানচিত্র সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। আপনার পড়ার টেবিলে অবশ্যই একটা আন্তর্জাতিক, একটা বাংলাদেশের মানচিত্র থাকা উচিত। আমাদের অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকেও আমি চমৎকার কিছু মানচিত্র আপনার জন্য তৈরি করে দিয়েছি, সেখান থেকে দেখেও ডিটেল পড়তে পারেন। তো এই মানচিত্রটি আমি আসলে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকে দিয়েছি, ওখান থেকে নেয়া। তো আমাদের পৃথিবীটা দেখতে আসলে বাইরে থেকে অনেকটা ধরে নেন এমন। আমাদের পৃথিবীতে মহাদেশ আছে কয়টি, এটি কিন্তু আপনাদের জন্য এই টপিক না যে পৃথিবীতে মহাদেশ আছে কয়টি, মহাসাগর আছে কয়টি, এটা কিন্তু আপনাদের বলার কথা না। তারপরে বলছি, পৃথিবীতে মহাদেশ আছে 7টি। কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, সরি, এটা কি বলা হয়, অস্ট্রেলিয়াকে ওশেনিয়া মহাদেশ বলা হয় এখন, আর আরেকটা হচ্ছে অ্যান্টার্কটিকা, তাই না? তো এই 7টি মহাদেশের মধ্যে আমরা যে মহাদেশে বসবাস করি সেটা হচ্ছে এশিয়া। আমি দাগ দিয়ে আলাদা করে দিচ্ছি একটু আপনার জন্য। মানচিত্রের এই জায়গাটার নাম হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এশিয়ার ঠিক দক্ষিণ পশ্চিম কোণে এই জায়গাটার নাম হচ্ছে আফ্রিকা, এটা আফ্রিকা মহাদেশ। এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা উত্তর আমেরিকা মহাদেশ,
উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, আর এটা হচ্ছে অ্যান্টার্কটিকার নিচে। এবার এই যে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ওশেনিয়া, এই 6টি মহাদেশে মানুষের বসতি আছে। বাকি একটি মহাদেশ অ্যান্টার্কটিকা, সেখানে মানুষ বসবাস করে না। কেন করে না সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা বরফ আচ্ছাদিত মহাদেশ। এছাড়া আমাদের পৃথিবীতে বড় বড় 5টি মহাসাগর আছে, প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর, উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর। এইটা হচ্ছে পৃথিবী এক কথায় এমন, ঠিক আছে, পৃথিবীর গঠনটা আমাদের এমন। এবার এশিয়া মহাদেশেরও ভূগোলবিদ এবং ইতিহাসবিদরা এশিয়া মহাদেশকে চেনার জন্য কতগুলো অঞ্চলে বিভক্ত করেছেন। 5টি অঞ্চলে বিভক্ত করেছেন। একটি হচ্ছে দক্ষিণ এশিয়া, আরেকটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, আরেকটি হচ্ছে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া, আরেকটি হচ্ছে মধ্য এশিয়া, আরেকটি হচ্ছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য। আমি একটু দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে দক্ষিণ এশিয়া, এই জায়গাটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এই জায়গাটা হচ্ছে পূর্ব এশিয়া, এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া, আর এই অঞ্চলটা হচ্ছে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া। এবার এই যে দুইটা অংশ, আমি 1 আর 2 এই যে লিখলাম, এই দুইটা জায়গা নিয়ে আজকে আমরা পড়বো। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দেশগুলো আছে, আমি একটু সামনে যাই। দক্ষিণ এশিয়া, আমাদের এশিয়া মহাদেশ হচ্ছে এটা। আমরা এটা পৃথিবীর মানচিত্র দেখলাম, আর এটা হচ্ছে শুধু এশিয়া মহাদেশের মানচিত্র। এশিয়া মহাদেশের এই জায়গাটা দক্ষিণ এশিয়া। এই যে পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে এই জায়গাটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া, ঠিক আছে। এই দক্ষিণ এশিয়ায় 8টি দেশ আছে। তো এর মধ্যে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, তারপরে হচ্ছে মালদ্বীপ। এই দেশগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। দেখেন, বাংলাদেশ নিয়ে আমরা পড়েছি 12টা ক্লাসে, আর আজকে একটি ক্লাসেই আমরা এপাশের 11টা, এপাশের 8টা, এতগুলো দেশ নিয়ে পড়ে ফেলবো। সো এই দেশগুলোর কি ইচ এন্ড এভরিথিং পড়া আমাদের সম্ভব, নাকি প্রয়োজন আছে? সম্ভাবনা, প্রয়োজনও নাই। যতটুকু প্রয়োজন আমরা জাস্ট ততটুকুই পড়বো। আমরা ভারত পড়বো, আমরা পাকিস্তান পড়বো, আমরা আফগানিস্তান পড়বো, শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, সব কিছুই পড়বো। আবার দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড সবই পড়বো, বাট যতটুকু প্রয়োজন ততটুকু পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকের এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম ও বৃহত্তম কিছু বিষয় নিয়ে আমরা জেনেই আলোচনার একেবারে গভীরে প্রবেশ করব, ঠিক আছে। বোর্ডের দিকে ভালো করে খেয়াল করি, বোর্ডের দিকে ভালো করে খেয়াল করি, এবং এই বোর্ডের এই এই জায়গাটা খুব ভালো করে আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে। এশিয়া মহাদেশের বৃহত্তম আর ক্ষুদ্রতম। দেখেন, আয়তনে এশিয়ার বৃহত্তম কি? এটা হচ্ছে দেশ। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন, আর আয়তনে এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। পরীক্ষা কিন্তু আসে এবং আসবে। জনসংখ্যায় জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারত, আর জনসংখ্যাতেও সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। অর্থাৎ একটু খেয়াল করি, এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ 2টি ক্যাটাগরি, একটা হচ্ছে আয়তন, বডি কার সবচেয়ে বড়, আর একটা হচ্ছে জনসংখ্যা, মানুষের সংখ্যা সবচেয়ে কার বেশি। আবার একইভাবে আয়তনে ছোটকে, জনসংখ্যায় ছোটকে। একটা সময় ছিল এশিয়া মহাদেশের আয়তন ও জনসংখ্যা দুটিতেই চীন ছিল 1 নম্বরে, কিন্তু সম্প্রতি যেটা হয়েছে যে ভারতের জনসংখ্যা চীনের চেয়েও বেশি হয়ে গেছে। সো এশিয়া মহাদেশে জনসংখ্যার সবচেয়ে বড় দেশ এখন ভারত, আর আয়তনে এখন চীন। আর ছোটর কথা যদি বলেন, জনসংখ্যা হোক আর আয়তন হোক, সেটা হচ্ছে মালদ্বীপ। কোথাকার? এশিয়া মহাদেশের, নট সারা পৃথিবীর, এশিয়া মহাদেশের শুধু। এবার দেখেন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি, যেটা চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে অবস্থিত, গোবি মরুভূমি। এরপরে হচ্ছে এশিয়ার বৃহত্তম সাগর, দক্ষিণ চীন সাগর। এশিয়া মহাদেশে আমি বললাম যে পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে, এছাড়া আরো অসংখ্য সাগর, উপসাগর এগুলো আছে, ঠিক আছে। পাহাড় পর্বত, নদী নালা তো আছেই। এখন দেখেন, সাগরের প্রশ্ন যদি আসে, শুধু এশিয়াতেই না, সারা বিশ্বে সাগরের প্রশ্নে আয়তনে সবচেয়ে বড় সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, যেটা চীনের দক্ষিণ দিকে অবস্থিত, ঠিক আছে।
আর আয়তনে সবচেয়ে বড় উপসাগর, যদি সাগর বলে তাহলে দক্ষিণ চীন সাগর, আর উপসাগর বললে বঙ্গোপসাগর, যেটা আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আর ছোট আয়তনে সবচেয়ে ছোট সাগর হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা মূলত একটি হ্রদ। গভীরতায় গভীরতায় সবচেয়ে বড় হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত, কিন্তু এই বৈকাল হ্রদ রাশিয়ার যেখানে অবস্থিত ওই জায়গাটা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। একটু ভালো করে খেয়াল করি, ইউরেশিয়ান, ইউরো, আফ্রো এশিয়ান বলে কিছু দেশ আছে। কি প্রথমটা বললাম ইউরেশিয়ান, যে দেশগুলো একই সাথে ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে বিস্তৃত তাদেরকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। ইউরেশিয়ান কান্ট্রি কয়েকটি আছে, তার মধ্যে একটি হচ্ছে তুরস্ক। তুরস্কের একটা শহর হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল শহর বসফরাস প্রণালী দ্বারা দুভাগে বিভক্ত হয়েছে। এই বসফরাস প্রণালী থেকে পশ্চিম দিকের অংশটা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত, আর পূর্ব দিকের অংশটা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। অর্থাৎ তুরস্ক এমন একটা দেশ যার একটি অংশ ইউরোপ মহাদেশের মধ্যে, একটি অংশ এশিয়া মহাদেশের মধ্যে, এই জন্য তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। ঠিক একইভাবে রাশিয়াও একটি ইউরেশিয়ান কান্ট্রি, কারণ উরাল পর্বতের পশ্চিমের জায়গাগুলো, এই রাশিয়ার উরাল পর্বতের পশ্চিমের দিকে যে অংশটা সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত, আর উরাল পর্বত থেকে পেছনে অর্থাৎ পূর্ব দিকের যে অংশটা সেটা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এইভাবে আরো কয়েকটা দেশ আছে যেগুলো প্রাসঙ্গিক, যখন সময় আসবে তখন একসাথে বলবো না, আস্তে আস্তে বলবো, মনে থাকবে তাহলে। তো এই বৈকাল হ্রদ মূলত রাশিয়ায় অবস্থিত, কিন্তু এটি এশিয়ার ভূখণ্ডের মধ্যে অন্তর্গত, এই জন্য এশিয়ার সবচেয়ে বড় হ্রদ, গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। আবার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং, যেটা চীনে অবস্থিত। সবচেয়ে বড় হ্রদ আয়তনে সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান সাগর, আর গভীরতম হচ্ছে বৈকাল হ্রদ। ঠিক আছে। বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। তৈগা শুধু এশিয়ারই বৃহত্তম অরণ্য নয়, সারা পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে তৈগা। এখানে আপনারা একটা জিনিস ভুল করবেন, আমার কথার মিস ইন্টারপ্রেট করবেন। আমি বলেছি শুধু এশিয়াই নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য, অরণ্য মানে কি বন, এটা হচ্ছে তৈগা। এটাকে বলা হয় তৈগা বনাঞ্চল। এটা রাশিয়ার পুরো উত্তর উপকূল জুড়ে নিয়ে কানাডা, তারপরে হচ্ছে ডেনমার্ক, তারপরে হচ্ছে যে গ্রিনল্যান্ড, এই বিশাল অঞ্চল নিয়ে তৈগা বনাঞ্চল অবস্থিত। তৈগা বনাঞ্চল শুধুমাত্র এশিয়া মহাদেশেই নয়, এটি এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশ মিলে বিস্তৃত। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই মনে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমাজন যে পৃথিবীর বৃহত্তম বন পড়েছিলাম, জানতাম, তাহলে সেটি কি ভুল? না, সেটি ভুল নয়। খেয়াল করি, আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট। যদি রেইন ফরেস্ট শব্দটা উল্লেখ করে তাহলে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট হচ্ছে আমাজন, যেটা ব্রাজিল সহ 6টি দেশের মধ্যে বিস্তৃত। আর যদি শুধু বিশ্বের বৃহত্তম বনাঞ্চল বা অরণ্য বলে, রেইন তারপরে স্নো কিছুই বললো না, শুধু বন বললো, তাহলে অবশ্যই অ্যান্সার হবে তৈগা। জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন, এটি আপনার বই আপনাকে বুঝিয়ে দিবে না, স্যার বুঝিয়ে দিল। আচ্ছা, দ্বীপ। এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও, যা ইন্দোনেশিয়া অবস্থিত। বৃহত্তম দ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। এই পেজটা ভালো করে মুখস্থ করে রাখবেন, এখান থেকে অনেক প্রশ্ন আসে। পরের আলোচনা যায় আলোচিত অঞ্চল। এশিয়া মহাদেশের 4টি আলোচিত অঞ্চল বা 4টি গোল্ডেন টপিক, গোল্ডেন টাইপ নিয়ে আলোচনা করব। গোল্ডেন, একটি হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, আরেকটি হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, আরেকটি হচ্ছে গোল্ডেন ওয়েজ, আরেকটি হচ্ছে গোল্ডেন ভিলেজ। সবগুলোই গোল্ডেন। এই গোল্ডেনের একটা মিল আছে, মিল থাকার বিষয়টা কি আপনারা কি জানেন? যে এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় যে কারণে, ঠিক একই কারণে এই অঞ্চলটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়। কমন একটা বিষয় আছে, সেই কমন বিষয়টা কি আমি আগে বুঝিয়ে নিই, তারপরে আপনারা ফাইন্ড আউট করতে পারলে বলবেন। দেখেন গোল্ডেন ট্রায়াঙ্গেল, আমি ছবিতে একটু দেখাই। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, নিশ্চয়ই আমরা অঙ্কের ক্লাসে পড়েছি। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। এই ত্রিভুজটা সোনা দিয়ে তৈরি, মনে করেন সোনালী ত্রিভুজ। কেন? মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, এই 3টা দেশের সীমান্ত পপি উৎপাদনের জন্য বিখ্যাত। অর্থাৎ মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড, এই 3টি দেশের এই ত্রিভুজ আকৃতি ভূমিতে পপি উৎপাদন হয়, প্রচুর পরিমাণে পপি উৎপাদন হয়। এই পপি
মানে মানুষ পপি নয়, এটি হচ্ছে কোকেন উৎপাদনের কাঁচামাল। পপি এক ধরনের ফুল, এই পপি থেকে জাফরান তৈরি হয়, কোকেন সহ বিভিন্ন মাদক দ্রব্য তৈরি হয়। মাদকের মূল কাঁচামাল হচ্ছে এই পপি। সো এখান থেকে বিপুল পরিমাণ মাদক উৎপাদন হয়, এই জন্যে এই অঞ্চলটা ত্রিভুজাকৃতির, এই অঞ্চলটাকে বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে নিচের কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে অবস্থিত অথবা অবস্থিত নয়। ঠিক আছে, তিনটি দেশের নাম আপনার মনে রাখতে হবে, মিয়ানমার, লাওস আর থাইল্যান্ড। পরেরটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্র, মানে অর্ধেক ঈদের চাঁদের মতো, ঈদের চাঁদ যখন ওঠে তখন তাকে বলা হয় কিন্তু ক্রিসেন্ট। ক্রিসেন্ট আর মুন কিন্তু আলাদা জিনিস, তাই না? একই জিনিসের আসলে দুই রূপ। মুন মানে হচ্ছে চাঁদ, পুরো চাঁদ, আর ক্রিসেন্ট হচ্ছে ঈদের দিনের চাঁদ মনে করেন। এইবার এটাকে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। এখানে তিনটি দেশ আছে, পাকিস্তান, আফগানিস্তান আর ইরান। পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের অর্ধচন্দ্র আকৃতি দেখতে এই ভূমিতে প্রচুর পরিমাণে পপি বা মাদক উৎপাদন হয়। এই জন্যে এই জায়গাটাকে বলা হচ্ছে আফিম। ঠিক আছে, ওই যে পপি থেকেই হয়। এই অঞ্চলটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। একইভাবে জিজ্ঞেস করবে নিচের কোন দেশটি গোল্ডেন ক্রিসেন্টের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, পরেরটা হচ্ছে গোল্ডেন ওয়েস। এখানে আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশ, ভারত এবং নেপাল। বাংলাদেশ, ভারত আর নেপালের এই যে শিলিগুড়ি করিডোর আছে না, এই অঞ্চলটা মাদক চোরাচালানের জন্য বিখ্যাত। মাদক চালানের ব্যাপক বিখ্যাত একটা রাস্তা, এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন ওয়েজ। লাস্ট ওয়ান, গোল্ডেন ভিলেজ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে একসঙ্গে বলা হয় গোল্ডেন ভিলেজ, কারণ এরা তামাক উৎপাদনে বিখ্যাত। ঠিক আছে, বাংলাদেশে মূলত কুষ্টিয়া এবং রংপুর অঞ্চলে তামাক উৎপাদন হয়, তার মধ্যে কুষ্টিয়ার সবচেয়ে বেশি হয়। কুষ্টিয়ার 26টি গ্রাম, যেখানে বলা হচ্ছে 26টি গ্রামে প্রচুর পরিমাণে তামাক উৎপাদিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন ভিলেজ। এইবার আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই যে চারটা গোল্ডেন আমরা পড়লাম, এশিয়া মহাদেশের চারটা গোল্ডেন এরিয়া বা গোল্ডেন অঞ্চল, এর মধ্যে কমন থিম কি জিনিস, কমন কি আছে এই চারটার মধ্যে, একটু দয়া করে কমেন্টে জানান। আমি তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারলেন কি পারলেন না। আচ্ছা, তাহলে আশা করি বোঝাতে পেরেছি কমন বিষয় কি চারটি গোল্ডেনের মধ্যে, একটু জানাবেন। এইবার আসি আরেকটু আলোচনার গভীরে। আমরা আজকে মূলত এশিয়ার দুটি অঞ্চল পড়ব, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ এশিয়া আছি আমরা বাংলাদেশের মানুষ, এছাড়াও আপনারা সার্কের নিশ্চয় নাম শুনেছেন, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। এই সার্কের সদস্য 8টি দেশই মূলত দক্ষিণ এশিয়ার দেশ। এক নজরে দেখে নিই, আরো আলোচনা আসবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তান, এই 8টি দেশকে বলা হচ্ছে, এই 8টি দেশ যে অঞ্চল নিয়ে বিস্তৃত, এটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চল। আর নিচে এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। 11টি দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, লাওস ও ফিলিপাইন, এই 11টি দেশ। এগুলো দেশের নাম মনে রাখার সহজ টেকনিক আমি বলে দিব। এগুলো নিয়ে মূলত দক্ষিণ পূর্ব এশিয়া গঠিত। প্রথমে আমরা দক্ষিণ এশিয়া পড়ে নিব। দক্ষিণ এশিয়া হচ্ছে ম্যাপে এই জায়গাটা, আরেকবার দেখাই, এইটা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার দেশ 1, এই পাশ থেকে গুনি আফগানিস্তান, 2 পাকিস্তান, 3 হচ্ছে ভারত, 4 হচ্ছে শ্রীলঙ্কা, এখানে 5 হচ্ছে নেপাল, 6 হচ্ছে ভুটান, 7 হচ্ছে বাংলাদেশ। 8টা দেশ বলেছি আমরা, ম্যাপে পাচ্ছি 7টা দেশ। আরেকটা এইখানে ম্যাপে আসলে দেখা যাচ্ছে না, এইখানে হচ্ছে মালদ্বীপ নামক একটা দ্বীপ রাষ্ট্র আছে, এটা হচ্ছে 8। এই 8টি দেশকে একসাথে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ। তো দক্ষিণ এশিয়ার দেশের নাম মুখস্থ রাখার কোনো টেকনিক আমি বলছি না, আমি মনে করি যে আপনার নিজের অঞ্চলের এই 8টি দেশের অবস্থান, নাম এবং তাদের রাজধানী ও মুদ্রা সম্পর্কে আপনার অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। আরেকবার বলি, দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ, এর মধ্যে বাংলাদেশের রাজধানী আর মুদ্রার নাম তো আপনার মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ, তাই না? এছাড়া ভুটান, নেপাল, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, এদের প্রত্যেকের রাজধানীর নাম মনে রাখবেন এবং মুদ্রার নাম মনে রাখবেন।
আরও কি কি পড়তে হবে সেটা এখনই আমরা জেনে নেব। প্রথমেই এশিয়ার বৃহত্তম বা দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ, আয়তনে দক্ষিণ এশিয়ার আয়তন ও জনসংখ্যার বৃহত্তম দেশ ভারত। এই ভারত সম্পর্কে আমরা কিছু পড়ব। আচ্ছা, মাদক উৎপাদন হয়, মাদক। আচ্ছা, এই মাদক কমন থিং, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওই যে 4টা গোল্ডেন ছিল তার মধ্যে মানে একটা মিলের জায়গা হচ্ছে সবাই মাদক উৎপাদন করে, মাদকের জন্য বিখ্যাত। যাই হোক, ভারত সম্পর্কে আমরা পড়ি। এইভাবে ভারত সম্পর্ক সহ এই 8টি এবং 11টি এই কয়েকটি দেশ সম্পর্কে আমরা অল্প বিস্তর জেনে নিব। দেখে নি, ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আছে ভারতে। ঠিক আছে, পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে গণতান্ত্রিক দেশ হিসেবে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। আর পৃথিবীর সকল দেশের মধ্যে সংবিধান হচ্ছে সবচেয়ে বড় ভারতের। ঠিক আছে, ভারতের রাজধানী কলকাতায় ছিল একসময় ব্রিটিশ আমলে। এই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় 1912 সালে। কোন ঘটনার প্রেক্ষিতে আপনারা কি জানেন? আমি পড়িয়েছি, বঙ্গভঙ্গ। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদ মানে বাতিল হওয়ার পরে ওই বঙ্গভঙ্গ 1911 সাল পর্যন্ত, বঙ্গভঙ্গ বাতিল হওয়ার আগ পর্যন্ত ইংরেজরা আসার পর থেকে ভারতের রাজধানী ছিল কলকাতা। এবার বঙ্গভঙ্গ যখন বাতিল করে দেওয়া হলো তখন মুসলমানদের সন্তুষ্ট করতে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিল। আচ্ছা, ভারতের পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের পার্লামেন্ট যেমন এক কক্ষ বিশিষ্ট, ভারতের পার্লামেন্ট কিন্তু এমন নয়, দ্বিকক্ষ বিশিষ্ট। এর উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। দেখেন, ভুল হয় অনেক সময়, আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে যে ভারতের পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট, এর উচ্চ সভার নাম কি বা উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি। আবার রাজ্যসভাগুলোর পার্লামেন্টের নাম কি? বিধানসভা, লোকসভা, রাজ্যসভা। এই তিনটি খুবই কনফিউজিং ওয়ার্ড আমাদের জন্য, একটু ক্লিয়ার করে নেন। ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। শুনে মনে হচ্ছে এটা প্রত্যেকটা রাজ্যেই আছে এজন্য রাজ্যসভা, না, ভাববেন না এমনটা। সকল রাজ্যর যে এক জায়গায় যে সভা তার নাম হচ্ছে রাজ্যসভা, আর এরই নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে একটা মানুষকে লোক বলে, ওই লোকটাকে ডাকো তো। ধরেন যে আমার থেকে 10-15 হাত দূরে বা 100 হাত দূরে কিছু মানুষ আছে, তার মধ্যে আমার পাশে একজন মানুষ আছে, মনে করেন সামিউল স্যার আছে আমার কাছে, আমার একটু দূরে সামিউল স্যার আছে। এবার আরেকটু দূরে নাহিদ স্যার আছে। তো আমি নাহিদ স্যারকে ডাকবো, আমি নাহিদ স্যারকে ডাকছি কিন্তু উনি শুনতে পাচ্ছেন না। তো আমি স্বাভাবিকভাবে সামিউল স্যারকে বলবো যে স্যার নাহিদ স্যারকে একটু ডাকেন তো, তাই না? তাকে সম্মান করে এই কথা বলবো। কিন্তু নাহিদ স্যারের পাশেই আরো একটা মানুষ আছে যাকে আমি চিনি না, যার সাথে পরিচয় নাই, বাট তাকে আমার একটা কথা বলার আছে। তখন আমি সামিউল স্যারকে বলবো যে স্যার ওই লোকটাকে ডাকেন তো, তাই না? লোক বলে সম্বোধন করব, তার মানে তাকে অতটা সম্মান দিয়ে বললাম না। যাকে সম্মান দিয়ে বললাম তিনি হচ্ছেন উচ্চকক্ষ, ঠিক আছে, আর যাকে একটু কম সম্মান দিয়ে বললাম তিনি লোক। এই জন্য লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, মনে রাখার স্বার্থে বলছি আপনাকে। আর ভারতের পশ্চিমবঙ্গ সহ যত রাজ্য আছে তাদের নিজস্ব যে পার্লামেন্ট সেটার নাম হচ্ছে বিধানসভা। ঠিক আছে, আচ্ছা, ভারতের লোকসভার মোট সদস্য কত, এই জিনিসগুলা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। লোকসভার মোট আসন হচ্ছে 545টি, রাজ্যসভার প্রতিনিধি 245টি। ভারতে প্রজাতন্ত্র ঘোষিত হয় 1950 সালের 26 জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে, এরকম একটা প্রশ্ন আমি একটা পরীক্ষা দিতে গিয়ে ভুল করেছিলাম। আমি আমি ভেবেছিলাম যে ভারতের স্বাধীনতা যেদিন হয় 15ই আগস্ট সেদিনই হয়তো ভারতের প্রজাতন্ত্র দিবস, কিন্তু না। ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় বটে, কিন্তু তাদের প্রথম সংবিধান কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি। এই জন্য এই দিনটিকে তারা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে। কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতের 8টি। ভারতের ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের একটি কমান্ডো বাহিনী। এবার আমি জানি অনেকেই মনের মধ্যে প্রশ্ন করছেন যে স্যার আমি তো ভারতকে পছন্দ করি না, তো ভারত সম্পর্কে জানবো কেন?
ভারতকে আপনার পছন্দ করতে হবে না, পাকিস্তানকেও আপনার পছন্দ করতে হবে না, কিন্তু চাকরি পাইতে হলে এগুলো সম্পর্কে জানতে হবে। এতটুকু জানলেই না, আরো বেশ কিছু জিনিস জানতে হবে। সামনে যাই। দেখেন, ভারতের রাজ্য আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে, ভারতের রাজ্য কয়টি, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি, ভারতের সর্বশেষ রাজ্য কোনটি, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যতই বাংলাদেশে চাকরি নেন, ভারত সম্পর্কেও আপনার আইডিয়া, শুধু ভারত না সারা ওয়ার্ল্ড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। কারণ আপনি তো বিসিএস যখন পরীক্ষা দিবেন, আপনি ফরেন ক্যাডার হবেন না, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করবেন না, সো আপনাকে জানতে হবে। আচ্ছা দেখেন, ভারতের মোট রাজ্য হচ্ছে 28টি। ভারতের 28 নাম্বার বা সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশ নামক প্রদেশ ভেঙে 2014 সালে গঠিত হয়েছিল। আর কেন্দ্রশাসিত 8টি অঞ্চলের জাস্ট নামটা একটু মনে রাখবেন, ঠিক আছে। তাছাড়া আপনার পরীক্ষায় এরকম যদি প্রশ্ন আসে, নিজের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বা অঞ্চল নয়, তাহলে ভুল করবেন। তাহলে এই 8টা অঞ্চল সম্পর্কে আপনাকে জানতে হবে। দেখেন, দিল্লি, এটি হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, মানে ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার সরাসরি শাসন দ্বারা শাসিত হয় এই 8টি অঞ্চল। আর এই যে 28টি রাজ্য, এখানে যেমন পশ্চিমবঙ্গ, এখানে সরাসরি নরেন্দ্র মোদী শাসন করেন না, তাই না? এখানে এখন শাসন করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, লাক্ষাদ্বীপ, দুপুচেরি বা পন্ডিচেরি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, এই অঞ্চলগুলো সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী শাসন করছেন। বোঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। পরের চ্যাপ্টারে যাই। ভারতের সেভেন সিস্টার্স। ভারতের সেভেন সিস্টার্স কি? আচ্ছা, অনেকে বলছেন সাউন্ড কম পাচ্ছেন। এখানে তো সব ঠিকই আছে, যে এটা আমি মুখের কাছেই লাগাই রাখছি, সো সাউন্ড কেন কম পাবেন? সাউন্ড কম হওয়ার কথা না। দেখেন, সেভেন সিস্টার্স সংক্ষেপে বলি, অন্য অন্য ক্লাসে হয়তো আবার সেভেন সিস্টার্সের আলোচনা আসতেও পারে। সেভেন সিস্টার মানে 7জন বোন। ভারতের এইটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, সবাই জানে, সো বেশি সময় দিচ্ছি না। এটা হচ্ছে বাংলাদেশ, এইখানে বাংলাদেশের অবস্থান, বুঝছেন? এই যে এটা, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আর এটা হচ্ছে ছোট ম্যাপ, এটার বড় ম্যাপ হচ্ছে এইটা। তো বাংলাদেশের থেকে দক্ষিণ এবং পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে, দক্ষিণ না উত্তর পূর্ব দিকে ভারতের আরো 7টি রাজ্য আছে। আসাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তারপর হচ্ছে মেঘালয়। এই 7টি রাজ্য বা বাংলাদেশের পঞ্চগড়ের উপরে বাংলাদেশ এবং এরকম একটা জায়গা, এটা মনে করেন বাংলাদেশ আর এটা মনে করেন নেপাল। বাংলাদেশ আর নেপালের মাঝখানে এই 18 বা 20 কিলোমিটার জায়গা, যাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, মুরগির গলার মতো দেখতে অনেকটা এই জায়গাটা, এই জন্য চিকেন স্নেক বলা হয়। এই জায়গা দ্বারা কানেক্টেড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই যে 7টা রাজ্য, এদেরকে একসঙ্গে বোঝাতে সেভেন সিস্টার শব্দটা ব্যবহার করা হয়। তো সেভেন সিস্টার কি নিশ্চয়ই আপনারা জানেন ও বুঝেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই সেভেন সিস্টার্সের 7টি রাজ্য এবং তার রাজধানীর নাম মুখস্থ করে ফেলা, ঠিক আছে? আপনি ভারতকে পছন্দ করেন চাই না করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সেভেন সিস্টার্সের 7টি রাজ্যের নাম, এর মধ্যে কোনটি কোনটি বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করেছে, কোনটি করে নাই, এবং এই 7টি রাজ্যেরই রাজধানীর নাম আপনাকে জানতেই হবে। দেখেন, বাংলাদেশের সাথে সীমানা শেয়ার কে কে করেছে সেটা একটু দেখে নিই। আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, এই 4টি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একসাথে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সের 4 সিস্টার্সের সীমানা সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত। কে কে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আর কার কার সীমানা বাংলাদেশের সাথে নাই? মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এই 3জনের সীমানা বাংলাদেশের সাথে নাই। এবার রাজধানীগুলো মুখস্থ করে ফেলেন। আসামের রাজধানী দিসপুর, মিজোরামের রাজধানী আইজল, ত্রিপুরা আগরতলা, নাগাল্যান্ড কোহিমা, মেঘালয় শিলং। শিলংটা ইদানিং আমরা খুব বেশি ব্যবহার করছি, তাই না, বিশেষ একটা কারণে। আচ্ছা, অরুণাচল ইটানগর। এইবার এই 7টি অঙ্গরাজ্য কিভাবে সহজেই মনে রাখা যায়, আমি একটা টেকনিক শিখিয়ে দিই, ইচ্ছা হলে বা পছন্দ হলে মনে রাখতে পারেন। আমি বললাম, আমি ত্রিনা ম্যাম
অ। গল্পটা একটু বলি। ধরেন একটা ক্লাসে মানে একটা স্কুলে টিচার বসে আছে আর পাশ দিয়ে একটা স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট হেঁটে গেল। এইবার টিচার ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো কে? তখন ওই মেয়েটা বলল আমি ত্রিনা ম্যাম। এবার ম্যাম বলল ও। ঠিক আছে, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, টিচার জিজ্ঞেস করলো এই কে যাচ্ছে ওই দিক দিয়ে? তখন ওই মেয়েটার নাম হচ্ছে ত্রিনা, সে বলল আমি ত্রিনা ম্যাম। এবার ম্যাম বলল ও। এইবার অথবা আমি ত্রিমেপ, এরকম আরেকটা ছন্দ আছে, চাইলে ওটাও মনে রাখতে পারেন, সমস্যা নাই। এইভাবে এই ফার্স্ট লেটারগুলো দিয়ে এটা তৈরি করা। দেখেন যদি মিলান তাহলে এই যে স্বরে আ, মি, ত্রি, না, মে, ম, অ। আমি ত্রিনা ম্যাম, অ আসাম, ত্রিপুরা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, অরুণাচল। এগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, পরে যাই। ভারতের প্রথম ব্যক্তিবর্গ, ভারতের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ব্যক্তিবর্গ কারা এটিও আপনাকে জানতে হবে। দেখেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কতবার যে প্রশ্নটা আসছে তার কোনো ঠিক নাই। স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তারপরে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তারপরে হচ্ছে প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল। দলিত সম্প্রদায় হতে প্রথম রাষ্ট্রপতি ভারতের ছিলেন রামনাথ কোবিন্দ। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বা প্রণব মুখার্জি। সাঁওতাল সম্প্রদায় হতেও ভারতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তারপরে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর শিখ সম্প্রদায় হতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ডক্টর মনমোহন সিং। বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রথম ব্যক্তিদের নাম খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ভারতের বিখ্যাত কিছু ব্যক্তিবর্গ সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে নেব। মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা বাংলাদেশের ইতিহাস যখন পড়েছি ব্রিটিশ আমল তখন জেনেছি, আজকে আরেকবার ছোট করে জেনে নিই। মহাত্মা গান্ধী একমাত্র মানুষ পৃথিবীতে যিনি একটি জাতির জনক হয়েও কখনো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হননি। তাকে ভারতের জাতির জনক বলা হয় এবং তিনি অহিংস আন্দোলনের প্রবক্তা। আন্দোলন মানেই আমরা বুঝি এটাতে রক্তারক্তি করতে হবে, মারামারি খুনাখুনি করতে হবে, কিন্তু মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন রক্ত ছাড়াও, শুধু হিংসা ছাড়াও, অস্ত্র ছাড়াও আন্দোলন করা যায়, ঠিক আছে? তাকে বলা হচ্ছে অহিংস আন্দোলন এবং অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধী। পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করবে অহিংস আন্দোলনের জনক বা প্রবর্তক কে? মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন 2 অক্টোবর, এই জন্য 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। দেখেন, আমি কিন্তু মহাত্মা গান্ধীর পুরো জীবন নিয়ে আলোচনা করছি না, তাহলে এরকম 2-3টা ক্লাস প্রয়োজন। আমি জাস্ট পরীক্ষার জন্য যতটুকু আপনার প্রয়োজন ততটুকু বলছি। বিশ্ব রাজনীতিতে প্রবেশ করেন, তিনি রাজনীতিতে প্রবেশ করেন দক্ষিণ আফ্রিকায় যখন ছিলেন তখন 1917 সালে। মহাত্মা গান্ধী ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করেছেন এবং ওই সময়ে ভারতীয় উপমহাদেশ যেমন ব্রিটিশদের দখলে ছিল, দক্ষিণ আফ্রিকাও ব্রিটিশদের দখলে ছিল। এবার আফ্রিকারও মালিক ব্রিটিশ, আবার ভারতেরও মালিক ব্রিটিশ। এই জন্যে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিটিশদের অধীনস্থ দেশসমূহে এক দেশ থেকে অন্য দেশে মানুষ যাতায়াত করত, কাজকর্ম করত, একটা দেশের মতো, ঠিক আছে? সো এই জন্যে মহাত্মা গান্ধী ভারতে জন্মগ্রহণ করলেও তিনি চাকরির সুবাদে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে একটি পত্রিকার সম্পাদনা করতেন। সেই পত্রিকাটার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান অপিনিয়ন। এখান থেকে তিনি 1917 সালে দক্ষিণ আফ্রিকাতে থাকা অবস্থাতেই রাজনীতিতে যোগ দেন। এরপরে তিনি 1921 সালে দেশে ফিরে আসেন এবং কংগ্রেস নামক যে দল প্রতিষ্ঠিত হয়েছিল তার সভাপতি নির্বাচিত হন। তার পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এই যে গান্ধীকে মহাত্মা বলা হয়, তাকে মহাত্মা বা মহান আত্মা যার, বাংলায় ব্যাস বাক্যটা এরকম, মহান আত্মা যার, মহাত্মা। এই মহাত্মা উপাধিটি দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1948 সালে নথুরাম গডসে নামক একজন সশস্ত্র আততায়ী হিন্দু সন্ত্রাসী, তার ছোড়া গুলিতে মহাত্মা গান্ধী নিহত হয়েছিলেন। এই হচ্ছে মহাত্মা গান্ধীর সম্পর্কে খুব ছোট আলোচনা। এরপর আমরা জওহরলাল নেহেরু সম্পর্কে একটু জানবো। জওহরলাল নেহেরু ছিলেন ভারত স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতার সময় তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন।
জওহরলাল নেহরুকে বলা হয় পঞ্চশীল নীতির অন্যতম প্রবক্তা। পঞ্চশীল নীতিটা কি একটু বলি। ভারত এবং চীনের আড়াআড়ি, ভারত এবং চীনের বিবাদ সেই ভারতের জন্মলগ্ন থেকেই। চীনের সাথে ভারতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য 5টি মূল নীতি অনুসরণ করা হয়েছিল জওহরলাল নেহরুর সময়। এই 5টি মূল নীতিকেই বলা হচ্ছে পঞ্চশীল নীতি। আচ্ছা, তার বিখ্যাত রচনা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পরীক্ষায় আসে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটি কার রচিত? তিনি বিখ্যাত একটি উক্তি করেছেন, দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়। দেশের বিশ্ববিদ্যালয় যদি ভালো হয়, তার পড়ার মান যদি ভালো হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয় থেকে ওয়েল এডুকেটেড গ্র্যাজুয়েট বের হবে এবং দেশ ভালো হবে। এটাই বলেছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী, তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু মারা যাওয়ার পর। আচ্ছা, তাকে বলা হয় এশিয়ার প্রথম লৌহ মানবী এবং তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এই ইন্দিরা গান্ধী। অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে ইন্দিরা গান্ধী যে স্বর্ণ মন্দির আছে সেখানে অপারেশন ব্লু স্টার পরিচালনা করেছিলেন। এই অপারেশন ব্লু স্টারে অনেকগুলো শিখ ধর্মাবলম্বী নিহত হয়েছিল এবং তার প্রভাবেই 1984 সালে তার নিজ দেহরক্ষী সুখবন্তু সিং এবং বিওয়ান্ট সিং, তাদের গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হয়েছিলেন। ব্যাপারটা এরকম, একটু খোলসা করে বলি। ওই সময়ে দেশে অশান্তি চলছিল এবং বিশেষ প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দিরে, যেটা অমৃতসরে অবস্থিত, শিখদের প্রধান ধর্মীয় তীর্থস্থান, এই জায়গায় একটা সামরিক অভিযান চালিয়েছিলেন এবং এতে বেশ কিছু শিখ ধর্মের অনুসারী নিহত হয়েছিলেন। আবার তিনি একদিকে শিখ হত্যা করেছিলেন, আবার তার যারা দেহরক্ষী ছিল, বডিগার্ড ছিল, তারাও ছিল শিখ ধর্মেরই অনুসারী। সো ওই যে শিখ জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদে তারা উদ্বুদ্ধ হয়ে নিজ জাতির বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ ইন্দিরা গান্ধী চালিয়েছিলেন, মানে শিখদের প্রতি, এই নিজ জাতি ভাইদের প্রতিশোধের জন্য এই দুজন দেহরক্ষী তাকে গুলি করে হত্যা করেছিল। ঠিক আছে, আপনাকে কিন্তু যেই তথ্যগুলো রেখেছি এগুলো পড়তেই হবে। ঠিক আছে, আমি খুব অল্প করে তথ্য রেখেছি। মাদার তেরেসা, মাদার তেরেসার জন্ম আলবেনিয়ায়, যা বর্তমান মেসিডোনিয়া যার নাম। এখানে তিনি 1910 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি একসময় ভারতে চলে আসেন। 1948 সালে ভারত তাকে নাগরিকত্ব দেয়। তিনি মানে নার্সিং ব্যবস্থার প্রবক্তা, তিনি ভারতীয় আধুনিক নার্সিং ব্যবস্থার প্রবক্তা। তিনি যে প্রতিষ্ঠান ভারতে প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম হচ্ছে নির্মল হৃদয়। এটি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল 1979 সালে। অর্থাৎ মাদার তেরেসা আলবেনিয়ায় বা মেসিডোনিয়া জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি ছিলেন একজন নার্স। ঠিক আছে, মিশনারির ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং ভারত তার ভালো লেগে যায়, ভারতের মানুষ তার ভালো লেগে যায়, এজন্য তিনি ভারতেই থেকে যান। ভারত সরকার তাকে নাগরিকত্ব দেয়। এই ভারতেই তিনি তার সেবা দিয়ে নার্সিং ব্যবস্থার প্রতিষ্ঠা করে যান এবং এরই স্বীকৃতি স্বরূপ তিনি নোবেল পুরস্কার পান এবং তিনি একজন ভারতীয় বলেই পরিগণিত হন। সর্বশেষ হচ্ছে এপিজে আব্দুল কালাম, তাকে ভারতের পারমাণবিক বোমার জনক বলা হয়। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন, তাকে মিসাইল ম্যান বলা হয়। তার একটা বই আছে উইংস অফ ফায়ার। এছাড়া তার অসংখ্য উক্তি আছে যেগুলো আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এপিজে আব্দুল কালাম আজাদের বিভিন্ন উক্তি আমরা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাই, বইয়েও আছে, এগুলো একটু মুখস্থ করে নেবেন। যেমন একটা আছে, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এরকম বহু মোটিভেশনাল স্পিচ আছে এই মিস্টার এপিজে আব্দুল কালামের। সো তার সম্পর্কে যে 4-5টা তথ্য দিলাম এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর আমরা ভারতের কিছু আলোচিত স্থান সম্পর্কে জেনে নেব। আমি এখানে সময় দিব না, আপনাকে এই স্লাইডটা তো অবশ্যই আমি দিয়ে দিব পিডিএফ। সো এখান থেকে এই জিনিসগুলা সবগুলা পড়ে নেবেন। এই পাশে যা আছে এবং এই পাশে যা বর্ণনা আছে এগুলো পরীক্ষায় খুব আসে, প্রচুর আসে। সো এই পেজটা খুব ভালো করে পড়ে নেবেন। আমি পড়ানোর জন্য এই পেজটা রাখিনি, আপনি যেন বাসায় পড়তে পারেন সেজন্য পেজটা রেখেছি। আচ্ছা, এরপরে যাই পাকিস্তান। ভারত সম্পর্কে যতটুকু তথ্য দিলাম এর বাইরেও পড়ার অনেক কিছু আছে, বই থেকে এমসিকিউ প্রশ্ন সহ বিস্তারিত যে আলোচনা আছে সেগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, বেশ কিছুদিন পরে ক্লাসে এসে কথা বলতে বেশ কষ্ট হচ্ছে,
গলা ভেঙে গেল অলরেডি, একটু কম কথা বলি, তাই না? পাকিস্তান, পরের আলোচনা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় প্রতীক হচ্ছে অর্ধচন্দ্র। পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে। পাকিস্তানের জনক বলা হয় মোহাম্মদ আলী জিন্নাকে। তারপরে হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট, আগে পড়ে নিই তারপরে আলোচনা করি। পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার আলী মির্জা। তারপরে হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। এগুলো আমরা বাংলার ইতিহাস পড়তে গিয়েও পড়েছি। মুসলিম বিশ্বে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন বেনজির ভুট্টো, যাকে বলা হয় ডটার অফ দ্য ইস্ট। এই যে বেনজির ভুট্টো, এই বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, ডটার অফ দি পাকিস্তান বলা হয় মালালা ইউসুফ জাইকে, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইমরান খানকে বলা হয় অক্সফোর্ড ব্লু। পরীক্ষায় প্রশ্ন আসবে অক্সফোর্ড ব্লু কাকে বলা হয়, ঠিক আছে? পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার। পাকিস্তানের বিখ্যাত পত্রিকার নাম ডন। পরীক্ষায় প্রশ্ন আসে যে রেঞ্জার কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী? আগে ছিল অন্য নাম, আমরা পূর্ব পাকিস্তানে দেখেছি ইপিআর, তো এখন সেটা রেঞ্জার। আর ডন একটা পত্রিকা, এটা পাকিস্তানের খুব বিখ্যাত পত্রিকা, প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। পাকিস্তানের গোলযোগপূর্ণ এলাকার নাম হচ্ছে সোয়াত উপত্যকা। আফ্রিদি, শহীদ আফ্রিদি, আফ্রিদি কিন্তু পাকিস্তানের একটি উপজাতির নাম। আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে আইএসআই। দেখেন, এবার আমি একটু আলোচনা করি। ভারত পড়ার পরে আমাদের পাকিস্তান সম্পর্কে জানতে হবে। পাকিস্তানের অধিকাংশ ইতিহাস আমরা বাংলাদেশের ইতিহাস পড়তে গিয়েই জেনেছি। পাকিস্তানের জনককে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতিকে, গভর্নর জেনারেলকে, এগুলো আমরা বাংলাদেশের ইতিহাসের সাথে জেনেছি। ওগুলোই জানবেন, সাথে সাথে আর কয়েকটা জিনিস, যেমন পাকিস্তানের প্রবেশদ্বার কাকে বলা হয়, বেনজির ভুট্টো সম্পর্কে একটু জানবেন। বেনজির ভুট্টোর সম্পর্কে দুইটা তথ্য জানতে হবে, একটা হচ্ছে তিনি মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, আর আরেকটি হচ্ছে তার উপনাম বা উপাধি, তাকে বলা হয় ডটার অফ ইস্ট। মালালা ইউসুফজাই পাকিস্তানের একজন মানুষ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, এটা বেশ ব্যাকডেটেড হয়ে গেছে। তারপরেও জাস্ট একটা তথ্য জানবেন যে ডটার অফ দি পাকিস্তান, এটা হচ্ছে ডটার অফ ইস্ট আর এটা হচ্ছে ডটার অফ পাকিস্তান, দুটি আলাদা বিষয়, দুটি আলাদা মানুষ, জানতে হবে। এছাড়া পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী কি, এছাড়া বাদবাকি জিনিস সাম্প্রতিক জানতে হবে, ঠিক আছে? পাকিস্তানের বেসিক জাস্ট আমার বোর্ডে যে তথ্যগুলো আছে এতটুকু জানলেই চলবে। এরপর আমরা শ্রীলঙ্কা সম্পর্কে একেবারেই সংক্ষেপে কয়েকটা তথ্য জেনে নেব। যে বোর্ডের তথ্যগুলো আপনি পরে পড়ে নিন। দেখেন, শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দ্বীপ রাষ্ট্র, যেটা ভারত থেকে, এই যে এটা ভারত, এটা ভারতের সীমানা, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা। এই ভারত থেকে পক প্রণালী দ্বারা বিভক্ত হয়ে যে দেশটি অবস্থিত হয়ে আছে সেটির নাম হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ব্রিটেনের কাছ থেকে 1948 সালে স্বাধীন হয়। শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল বা সিলন, ঠিক আছে? শ্রীলঙ্কার নাম পরিবর্তন করে, সিংহলের নাম পরিবর্তন করে 1972 সালে শ্রীলঙ্কা করা হয়েছিল। এটা পড়তে হবে না। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দ্যোপাধ্যায়কে, এটা জানতে হবে। এই যে এই মহিলা, তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী। তাহলে বেনজির ভুট্টো কি পড়ে আসলাম? বেনজির ভুট্টো হচ্ছে মুসলিম ক্যাটাগরিতে। আপনি এক কাজ করবেন, বিশ্বের প্রথম মহিলা বা নারী এরকম একটা টপিক আছে বইয়ে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তারপরে মুখে একবার বলি। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীমাভ বন্দ্যোপাধ্যায়কে, সরি, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, একটা হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। যদি প্রধানমন্ত্রী বলে, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দ্যোপাধ্যায়কে। আর যদি বলে বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম শব্দটা যদি লাগায় তাহলে বেনজির ভুট্টো, ঠিক আছে? এবার প্রেসিডেন্ট ক্যাটাগরিতে যান। বিশ্বের প্রথম প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা পেরেন, আর্জেন্টিনা, ঠিক আছে? আর মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন মেঘবতী সুকর্ণপুত্রী, যেটা আমাদের ক্লাসেও আছে, আজকের আলোচনাতেই আছে। তো দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নির্বাচিত হন 6 বছরের জন্য। আর এলিফ্যান্ট পাস, জাফনা তাদের ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ স্থান। জাস্ট শ্রীলঙ্কা থেকে এই কয়েকটা তথ্য পড়ে রাখলেই হবে। এবার শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ কিছু মানে জায়গা, যেমন দেখেন অনুরাধাপুর হচ্ছে
শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী। তারপরে হচ্ছে টেম্পল ট্রি। টেম্পল ট্রি হচ্ছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন, খুব আসে পরীক্ষায়। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি, অথবা টেম্পল ট্রি কি জিনিস। আচ্ছা, মান্নার দ্বীপ, এটি শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত অঞ্চল। শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী জনগণ বেশি, আর মুসলমান যারা আছে তারা মান্নার দ্বীপ এই অঞ্চলে বেশি বসবাস করে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন অ্যাডাম পিক, হিন্দু মুসলিম সকল ধর্মের জন্যই বিখ্যাত একটি স্থান। মুসলিম ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন এই অ্যাডাম পিক যে জায়গাটা বলা হচ্ছে সেখানেও অবতরণ করেন। হিন্দুদের কাছেও এটা পবিত্রতম একটা স্থান। বৌদ্ধ ধর্মের তীর্থতম একটা স্থান হচ্ছে অনুরাধাপুর এবং ক্যান্ডি। ক্যান্ডি হচ্ছে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী। জাস্ট এই জায়গাটা, চীন কিন্তু শ্রীলঙ্কার কোনো স্থান নয়, ঠিক আছে। হাম্বানটোটা বন্দর লিজ নিয়েছে চীন, এটা হচ্ছে এই তথ্য। তবে চীন শ্রীলঙ্কার কোনো জায়গা নয়, ভুল বুঝবেন না। এরপরে আমরা মালদ্বীপ সম্পর্কে একটু পড়বো। মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটা বিশ্বের সবচেয়ে নিচু রাষ্ট্র। মালদ্বীপের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। এটি 1200+ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। রাষ্ট্রীয় নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। মালদ্বীপের রাজধানীর নাম, ভাষার নাম হচ্ছে রাজধানী মালে, আর ভাষার নাম হচ্ছে ধি বে হি। খুব পরীক্ষা আসে মালদ্বীপের ভাষার নাম কি। তো মালদ্বীপ সম্পর্কে আর যে তথ্যগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, আসলে এগুলো বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করে নেবেন। মালদ্বীপ সম্পর্কে এই কয়েকটা তথ্য পড়লেই চলবে। আমরা সামনে যাব নেপাল। নেপাল সম্পর্কে 4-5টা তথ্য পড়বো। যেমন এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে নেপাল। এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্রগুলো কি কি সেগুলো জানা জরুরি। তার মধ্যে একটি হচ্ছে নেপাল। নেপালের সরকারের কার্যালয়কে বলা হয় সিংহ দরবার, ঠিক আছে। প্রেসিডেন্টের বাসভবনের নাম শীতল নিবাস। হিমালয় পর্বত কোথায় অবস্থিত জানো? নেপালে, অধিকাংশ নেপালে অবস্থিত। এভারেস্ট, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। তো দেখেন ওই দেশটা কি শীতল দেশ না? তো এইভাবে মনে রাখবেন, শীতল নিবাস নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম। নেপালে রাজতন্ত্র চালু ছিল 240 বছর ধরে। এই 240 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে 2008 সালে। সর্বশেষ নেপালের রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহা। আর গুর্খা হচ্ছে নেপালের সেনাবাহিনী। নেপালের যে সেনাবাহিনী আছে তার নাম হচ্ছে গুর্খা। হ্যাঁ, চিনি খাস না, গুর্খা। তারপর হচ্ছে নেপালের প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকমল দাহ প্রচন্ড। ব্যাপারটা হচ্ছে এরকম, নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, গণতন্ত্র ছিল না। কত বছর ধরে? 240 বছর ধরে নেপাল রাজতন্ত্র দ্বারা শাসিত হচ্ছিল। এই রাজতন্ত্রের অবসান ঘটেছিল 2008 সালে। যখন রাজতন্ত্রের অবসান ঘটলো, এই শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহা। তার পতনের পরে প্রথম যিনি গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রী হলেন তার নাম হচ্ছে পুষ্পকমল দাহ প্রচন্ড, ঠিক আছে। আর নেপালের বর্তমান জি বিপ্লবের পরে বালেন্দ্র সাহা বা বালেন, হ্যাঁ, তিনি হচ্ছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী। তো ব্যাকডেটেড এই তথ্যগুলো জানতে হবে, প্লাস সাম্প্রতিক তথ্য জানতে হবে। সামনে যাই, ভুটান। ভুটান সম্পর্কে 3টা তথ্য পড়বো। এক, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। ভুটানকে বলা হয় গর্জনশীল ড্রাগনের দেশ। ভুটান এমন একটি দেশ যার কোনো নিজস্ব সেনাবাহিনী নেই এবং এটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। পৃথিবীর একমাত্র রাষ্ট্র ভুটান যা কার্বন নেগেটিভ এবং যেখানে ধূমপান নিষিদ্ধ। আপনি বিড়ি ফুঁকতে ফুঁকতে ভুটানে যাইতে পারবেন না। ভুটানে বেড়াইতে গেছেন, আপনি বাঙালি, হ্যাঁ, আপনি অশ্লীল, আপনি ন্যাস্টিক বাঙালি, বিড়ি না খাইলে, সিগারেট না খাইলে থাকতে পারেন না, আপনার জায়গা ভুটানে হবে না, ঠিক আছে। ভুটান ধূমপান মুক্ত দেশ এবং কার্বন নেগেটিভ, মানে ভুটানে এত পরিমাণ গাছ আছে যেখানে এই যে কার্বন ডাই মনোক্সাইড যে গ্রিন হাউস গ্যাসগুলো আমরা বলি সিএফসি, এগুলো আসলে ভুটানের নেই। এজন্য বলা হচ্ছে ভুটানকে কার্বন নেগেটিভ দেশ। আচ্ছা, আফগানিস্তান। আফগানিস্তান আরও একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। আফগানিস্তান পার হলে মধ্যপ্রাচ্য শুরু হয়। আফগানিস্তানে স্বাধীনতা লাভ করে 1919 সালে যুক্তরাজ্যের কাছ থেকে। আফগানিস্তানের জনক বলা হয় মোহাম্মদ জহির শাহকে। মোহাম্মদ জহির শাহ ছিলেন আফগানিস্তানের সর্বশেষ রাজা। দেখেন এই দেশগুলোর বিস্তারিত ইতিহাস যদি আমি পড়াতে যাই, বাংলাদেশের ক্লাস শেষ করতে যেমন 12টা ক্লাস লেগেছে,
ঠিক একইভাবে ওরকম 20টা ক্লাস ইন্ডিয়ার উপর নেওয়া সম্ভব, ওরকম 10টা ক্লাস আফগানিস্তানের উপর, পাকিস্তানের উপর নেওয়া সম্ভব। আমি অনেকের হয়তো মনে হবে যে স্যার আপনি আফগানিস্তানের শাসনের ইতিহাসটা ধারাবাহিকভাবে বলেন, কিন্তু সেটি আসলে এই ছোট একটি ক্লাসে সম্ভব নয়, আবার সেটি আপনার প্রয়োজনও নাই। এখন আপনাকে ওই বিষয়টিই পড়তে হবে চাকরির জন্য যেটা আপনার পরীক্ষায় আসবে, যেটা আপনার দরকার। হ্যাঁ, আর আপনি যদি বিসিএস এর রিটেন দেন তাহলে আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং আরও অনেক কিছু জানতে হবে। তো আমরা মূলত এনটিআরসি এর নিবন্ধনের পরীক্ষার জন্য আপনাকে পড়াচ্ছি, তাই না? সো আফগানিস্তানের ফুল হিস্ট্রি আপনার সামনে এই মুহূর্তে উপস্থাপন করার প্রয়োজনও নাই, সম্ভবও নয়। সো এই হাতে গোনা কয়েকটা তথ্য আমি দিচ্ছি। আমি জানি যে ক্লাসটা হয়তো আপনার খুব ভালো লাগছে না, কারণ একের পর এক খালি তথ্যই দিয়ে যাচ্ছি, তাই না? এত বেশি তথ্য ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করেন এর বাইরে তথ্য আপনার আর প্রয়োজন নাই, সেজন্য নিজের অভিজ্ঞতার আলোকেই আপনাকে বলছি এবং এভাবে পড়াচ্ছি। মোহাম্মদ জহির শাহ আফগানিস্তানে যখন রাজতন্ত্র ছিল তখন রাজতন্ত্রের শেষের দিকে এসে জহির শাহ ছিলেন সর্বশেষ রাজা এবং তিনি আধুনিক আফগানিস্তানের জনক হিসেবে স্বীকৃত। জহির শাহকে পরাজিত করে তারই নিজের চাচাতো ভাই, তারই নিজের জামাতা, ঠিক আছে? এরপরে তিনি ক্ষমতায় আসেন ব্রিটেনের এবং রাশিয়ার তত্ত্বাবধানে। অনেক ইতিহাস আছে, সেগুলো বলতে যাব না। হ্যাঁ, বাট আই নো দ্য হিস্ট্রি, আমি সেই ইতিহাসগুলো জানি, কিন্তু আপনাকে বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠিত হয় 1973 সালে। দেখেন জহির শাহ 33 থেকে 73 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লয়া জিরগা, খুব বেশি আসে, তাদের ভাষার নাম হচ্ছে পশতুন, ঠিক আছে? বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি বামিয়ান, এটি আফগানিস্তানে অবস্থিত ছিল। তালিবান যেটাকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। কান্দাহার, হেরাত, মাজারি শরীফ, মুসাকালা, এই যে এই শহরগুলো আফগানিস্তানে অবস্থিত। প্রায় পরীক্ষা আসে কান্দাহার, হেরাত, মাজারি শরীফ এগুলো কোন দেশের শহর, ঠিক আছে? আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় 1989 সালে। এবার নিশ্চয়ই একটু খাপছাড়া মনে হইলো, সোভিয়েত আবার কোত্থেকে আসলো আর সৈন্যই বা প্রত্যাহার করা হলো কেমনি? একটু ছোট্ট করে বলি। আফগানিস্তান, ওই যে বললাম জহির শাহের পরাজয়ের পরে, জহির শাহ মূলত আফগানিস্তানের একজন দেশপ্রেমিক শাসক ছিলেন। তাকে মার্কিন এবং ব্রিটিশ ষড়যন্ত্রে তাকে পরাজিত করে মার্কিন এবং ব্রিটিশরা নিজেদের পছন্দের দাউদ খানকে ক্ষমতায় বসিয়েছিল। এই দাউদ খান ক্ষমতায় আসার পরে, যখন তার আগের আফগান সরকার ছিল, জহির শাহ ছিল মূলত রাশিয়ার অনুগত। হ্যাঁ, অনেকটা রাশিয়া ঘেঁষা, ঠিক অনুগত না। তো জহির শাহকে পরাজিত করার মাধ্যমে, ক্ষমতাচ্যুত করার মাধ্যমে দাউদ খানকে ক্ষমতায় নিয়ে আসে আমেরিকা এবং ব্রিটেন। এইবার দাউদ খান যখন ক্ষমতায়, তখন রাশিয়া মনে করলো যে আফগানিস্তান তো আমার হাত থেকে বেরিয়ে গেল, এই জন্য রাশিয়া আফগানিস্তান দখল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল এবং আফগানিস্তানে বহু রুশ সৈন্য মোতায়েন করেছিল। এর জন্য রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে কোল্ড ওয়ার চলে, সেটা কিন্তু এটা একটি পার্ট, ঠিক আছে? এবং একটা পর্যায়ে আমেরিকা যখন আফগানিস্তানের মানে প্রভাব আরো বেশি বিস্তার করে, তখন রাশিয়া একসময় তাদের নিজেদের সৈন্য 1989 সালে সরিয়ে নিতে বাধ্য হয় এবং আমেরিকা বলে যে আফগানিস্তানের ডেমোক্রেসি দিলাম, আফগানিস্তান স্বাধীন দেশ, ঠিক আছে? তার মানে এই যে 1919 সালে ব্রিটেনের হাত থেকে আফগানিস্তান স্বাধীন হচ্ছে, তাতেই কিন্তু আফগানিস্তান পুরোপুরি স্বাধীন হয়নি। আফগানিস্তান পরাধীন ছিল এবং এখনো এটা আমেরিকা বা রাশিয়ার প্রভাব দ্বারা পরিচালিত হয়। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আফগানিস্তানের সীমানা আছে 6টি দেশের সাথে। এবার তালেবান সম্পর্কে একটু পড়বো। আফগানিস্তান দিয়ে পড়তে গেলে তালেবান সম্পর্কে একটু না পড়লে আসলে অপূর্ণতা থেকে যায়। সো তালেবান সম্পর্কে একটু পড়বো। দেখেন, তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র। তালেবুল ইলম, তালবিলিম থেকে তালেবান, ঠিক আছে? ছাত্র, আমরা যেমন স্টুডেন্ট বলি, আরবিতে ছাত্রকে তালেবান সম্ভবত বলে, ঠিক আছে? তো তালেবানের প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা মোহাম্মদ উমর, আর এর বর্তমান প্রধান হচ্ছেন হিবাতুল্লাহ আখুন্দজা। এটা পরীক্ষায় আসবে, এই দুটো তথ্যই পরীক্ষায় আসবে যে তালেবানের প্রতিষ্ঠাতাকে, তালেবান অর্থ কি। কারণ তালেবান কিন্তু সাম্প্রতিক, বর্তমানে আফগানিস্তান শাসন করছে কিন্তু তালেবান, ঠিক আছে? সো এটা আপনাকে জানতে হবে। তো হিবাতুল্লাহ আখুন্দজা তিনি হচ্ছেন তালেবানের বর্তমান লিডার।
আফগানিস্তানে তালেবানের আবির্ভাব ঘটে 1994 সালে। তালেবানরা ক্ষমতায় থাকে 1996 থেকে 2001 সালে। এরপরে 2021 সাল থেকে বর্তমানে তালেবানরাই ক্ষমতায় আছে। তো তালেবান সম্পর্কে পেছনের লেখাগুলো থাক, সংক্ষেপে একটু আলোচনা করি। ব্যাপার হচ্ছে তালেবানের উদ্ভব হয় পাকিস্তানে, ঠিক আছে। মাদ্রাসার যারা স্টুডেন্ট ছিল তারা একসময় নিজেদের তালেবান মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে এই গোষ্ঠীটা গড়ে ওঠে এবং তারা চরমপন্থী একটি গোষ্ঠী হিসেবে গড়ে ওঠে যে আমাদের দেশে যে অন ইসলামিক কার্যকলাপ হচ্ছে, মাদ্রাসার ছাত্র মূলত তারা, অন ইসলামিক কার্যকলাপ হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, পশ্চিমাদের আগ্রাসন থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এরকম একটা কনসেপ্ট থেকে তালেবানের জন্ম হয় এবং একসময় তারা অহিংস আন্দোলনের পথ বাদ দিয়ে সহিংস আন্দোলনের পথ বেছে নেয়। এতে সহায়তা করে রাশিয়া, বিভিন্ন সময় আমেরিকাও এদের সাহায্য করেছে যখন যাদের প্রয়োজন হয়েছে। আমেরিকা এবং রাশিয়া যখন যাদের প্রয়োজন হয়েছে তালেবানকে, তখন তারা তালেবানকে সাহায্য করেছে। একসময় ওসামা বিন লাদেন, এই যে মানুষটা, তিনি তালেবানের প্রধান হন। তিনি সৌদি আরবের বংশোদ্ভূত একজন মানুষ। আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে, সহায়তায় ওসামা বিন লাদেন তালেবান হয়ে ওঠে এবং একটা সময় আমেরিকার সঙ্গে তার মতবিরোধ দেখা দিলে আমরা 9/11-এর কথা জানি, টুইন টাওয়ারের কথা জানি, পেন্টাগন ভবন ধ্বংসের কথা জানি। এই পেন্টাগন ভবনে, টুইন টাওয়ার ভবনে তালেবান বা কি এর নাম বললাম, ওসামা বিন লাদেনের যখন আমেরিকার সঙ্গে মতে মিলে না, দ্বন্দ্ব তৈরি হয়, তখন তিনি আমেরিকা হামলা করেন। আমেরিকা হামলা করার পরে আমেরিকা তাদের সন্ত্রাসী বলে ঘোষণা করে এবং এরপরে তাদেরকে উৎখাত করতে আফগানিস্তান, ইরাক, ইরান সবই তো তারা ধ্বংস করলো একসময়, তাই না? ইরান না, আফগানিস্তান, ইরাক, সিরিয়া সবই ধ্বংস হলো। তো দীর্ঘদিন এই আমেরিকার মানে মানে অভিযানের পরে দীর্ঘদিন তারা সংগ্রাম করে টিকে ছিল এবং একটা সময় এসে 2021 সালে আবারও তালেবান আফগানিস্তানের সঙ্গে কি বলে যে আমেরিকার সঙ্গে চুক্তি করে। আমেরিকা তালেবানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় এবং আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায় আর আবারও তালেবানের দখলে আসে পুরো আফগানিস্তান। যাই হোক, অনেক বেশি সময় দিয়ে ফেললাম এখানে। দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে মানচিত্রে এরকম, আর এদের নামটা হচ্ছে এরকম। আমি এখানে শর্টকাট দিয়ে রেখেছি, খুব বহুল প্রচলিত একটা শর্টকাট। সেটি হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, আর আরেকজন বলছে ই। ব্যাপার হচ্ছে এমটিভি নামক একটা টেলিভিশন যেখানে আপনি সারাদিন ফিল্ম দেখেন। এবার আপনার বড় ভাই বলছে যে বেটা এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস ক্যাডার হইতে পারবি না, তখন আপনি বলছেন যে ই, ঠিক আছে। এই যে লাল অক্ষরের যে লাল বর্ণের যে অক্ষর দেখতে পাচ্ছেন, এগুলো আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের নাম। এম মানে মায়ানমার, টি মানে থাইল্যান্ড, ভি মানে ভিয়েতনাম, এফ মানে ফিলিপাইন, যদিও ফিলিপাইনের স্পেলিং পি দিয়ে, বাট উচ্চারণটা এফ এর মতো। আই মানে ইন্দোনেশিয়া, এল মানে লাওস, এম মালয়েশিয়া, বি ব্রুনাই, সি কম্বোডিয়া, এস সিঙ্গাপুর, ই শেষের ইটা হচ্ছে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর। এদের রাজধানীর নামও জানা থাকতে হবে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশেরই রাজধানী আপনাকে মনে রাখতে হবে। ভালো করে এই বাক্যটা মনে রাখবেন, তাহলেই আপনার মনে থাকবে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের নাম। এবার মিয়ানমার সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। দেখেন, মিয়ানমার স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটেনের কাছ থেকে 1948 সালে। মিয়ানমারের বাংলাদেশ সহ 5টি দেশের সাথে সীমানা আছে, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 পর্যন্ত মিয়ানমার, বা যার পূর্ব নাম ছিল বার্মা, এটি ছিল জাপানের অধীনে। মিয়ানমারের জাতির জনক বলা হয় মেজর অং সানকে। এই অং সানেরই মেয়ে হচ্ছেন অং সান সুচি, ঠিক আছে। এই অং সান সুচি, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি আবার রোহিঙ্গা নিধনের জন্য কুখ্যাত হয়ে আছেন। আচ্ছা, প্রাচীন ব্রহ্মদেশ, সোনালী প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমারকে। জাস্ট এই কয়েকটা তথ্যই মনে রাখেন মিয়ানমার থেকে, আর কিছু পড়তে হবে না। থাইল্যান্ডকে বলা হয় মুক্ত ভূমি, শ্বেত হস্তির দেশ। থাইল্যান্ড কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না। দেখেন, আমাদের এ দেশ কখনো ব্রিটিশরা
আবার কোনো কোনো দেশ ডাচরা, কোনো কোনো দেশ পর্তুগিজরা দখল করে রেখেছিল। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার বা পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে থাইল্যান্ড, যাকে ব্রিটিশ, পর্তুগিজ, জার্মান, স্প্যানিশ কেউ কখনো দখল করেনি। এই দেশটি হচ্ছে থাইল্যান্ড। এই জন্য এটাকে বলা হচ্ছে মুক্ত ভূমি। আর শ্বেত হস্তি, শ্বেত মানে হচ্ছে সাদা, শ্বেত হস্তির দেশ মানে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশের ভোট দেওয়া বাধ্যতামূলক সেই দেশটি হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের নাগরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক। আমাদের দেশে যেমন ভোট দিতে আমরা গেলাম গেলাম, না গেলাম কোনো সমস্যা নেই, থাইল্যান্ডে তা নয়। থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত্রা আসে পরীক্ষায়। লাল শার্ট, হলুদ শার্ট এগুলো থাইল্যান্ডের আন্দোলনরত বিভিন্ন গোষ্ঠী। থাই মুসলমানদের অধিকাংশই বসবাস করে এদেশের দক্ষিণাঞ্চলে, এই অঞ্চলটাতে। আর ভূমিবল আদুল্যতেস তিনি ছিলেন থাইল্যান্ডের দীর্ঘস্থায়ী রাজা, যিনি একাই 70 বছর শুধু থাইল্যান্ড শাসন করেছেন। থাইল্যান্ড থেকে এই কয়েকটা তথ্যই আমরা জানবো। এরপরেরটা হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন প্রিন্স নরোদশ সিংহানু। ঠিক আছে, কম্বোডিয়ার খেমারুজ নেতা ছিলেন পল পট, এটা একটা ব্যক্তির নাম। আর পৃথিবীর বৃহত্তম মন্দির আংকার ভাট এটি, অথবা পিয়া বিহার, এটি কম্বোডিয়ায় অবস্থিত। দেখেন, কম্বোডিয়া থেকে 3টা তথ্য আপনাকে পড়তে দিচ্ছি। কম্বোডিয়ার ফুল ইতিহাস আপনার জানানোর দরকার নেই, আলোচনা করাও সম্ভব না। কম্বোডিয়ার বড় ইতিহাস আছে, স্বাধীনতার ইতিহাস। আবার ভিয়েতনামেরও স্বাধীনতার বিশাল ইতিহাস আছে, ভিয়েতনাম যুদ্ধ আছে। এগুলো আপনাকে পড়াতে গেলে এরকম আরো 8-10টা ক্লাস লাগবে, সো এত সময় নাই। তাহলে কম্বোডিয়া থেকে পরীক্ষায় যে 3টা-4টা তথ্য আসে, আমি বিশ্বাস করি এর বাইরে আর আসবে না। ভিয়েতনাম থেকেও একই অবস্থা, এর বাইরে আর আসবে না। হোচিমিনকে বলা হয় আঙ্কেল হো। এই যে একটা লোক দেখতে পাচ্ছেন না, ইনার নাম হচ্ছে হো চি মিন। তিনি ভিয়েতনামের স্বাধীনতার জনক। ভিয়েতনামের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তারা, আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে তারা, হচ্ছে যে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করেছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে হোচিমিন তিনি এই দেশকে স্বাধীন করেছেন। এই হোচিমিনকে তারা আঙ্কেল হো নামে সম্মান করে। ঠিক আছে, দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত ভিয়েতনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিয়েতনাম ছিল জাপানের অধীনে। আর 1954 থেকে 73 সাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা পড়ব পরের একটি ক্লাসে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অধীনস্থ ভিয়েতনামকে 2 ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল। এক ভাগ রাশিয়া নিয়েছিল, এক ভাগ আমেরিকা নিয়েছিল। এই 2 ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছিল 1954 থেকে 73 সাল পর্যন্ত, দীর্ঘস্থায়ী যুদ্ধ। এই ভিয়েতনাম যুদ্ধে মার্কিনীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, এই কয়েকটা তথ্য পড়লেই চলবে। তারপরে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আহমেদ সুকর্ণ। আর ইন্দোনেশিয়ার মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ওই যে একটু আগে বললাম, মেঘবতী সুকর্ণপুত্রী। ইনার নাম হচ্ছে মেঘবতী, কিন্তু তিনি সুকর্ণের মেয়ে। সুকর্ণপুত্রী মানে সুকর্ণের মেয়ে, মেঘবতী যিনি সুকর্ণের মেয়ে, এই জন্যে তার নাম হচ্ছে মেঘবতী সুকর্ণপুত্রী। তিনি ছিলেন প্রেসিডেন্ট ক্যাটাগরিতে বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রেসিডেন্ট। আর বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন কি বললাম, ইসাবেলা পেরেন, একটু আগেই বলেছি। আচ্ছা, এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও, যেটা ইন্দোনেশিয়া অবস্থিত। ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র। পাম উৎপাদনে বিশ্বের শীর্ষ হচ্ছে এই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম গারুদা, খুবই ইম্পর্টেন্ট। ইন্দোনেশিয়ার সরকারি সংবাদ সংস্থার নাম হচ্ছে আন্তারা। তো ইন্দোনেশিয়ার ওই সময়ের প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ তিনি জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলতে ভূমিকা পালন করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলন আমরা সংগঠন পড়ার সময় পড়ব। নেম নামে পৃথিবীতে একটি সংগঠন আছে, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এই নেম প্রতিষ্ঠায় যে 5 জন নেতা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন এই আহমেদ সুকর্ণ। ঠিক আছে, তো এতটুকু জানলেই চলবে ইন্দোনেশিয়া থেকে, বাকি তথ্যগুলো পড়ে নেবেন। মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরও একটি শক্তিশালী অর্থনীতির দেশ। এই মালয়েশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন টেংকু আব্দুর রহমান।
পরীক্ষায় এগুলোই আসে যে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, টেঙ্কু আব্দুর রহমান। দেখেন, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া, ঠিক আছে। মালয়েশিয়ার রাজধানী মূলত কুয়ালালামপুর, কিন্তু তাদের প্রশাসনিক রাজধানী বলা হয় পুত্রজায়াকে। মালয়েশিয়ার বৃহত্তম ভবনের নাম পেট্রোনাস টুইন টাওয়ার, বিশ্বের খুবই বিখ্যাত একটি বিল্ডিং। পেট্রোনাস টুইন টাওয়ার কোথায় অবস্থিত, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, সেটি হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করেছিলেন মালয়েশিয়ার সবচেয়ে সফল প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, মিস্টার মাহাথির মোহাম্মদ। মাই সেকেন্ড হোম, মালয়েশিয়া মাই সেকেন্ড হোম, এই প্রোগ্রামের অর্থ হচ্ছে বিদেশি বিনিয়োগ যেন মালয়েশিয়া প্রচুর পরিমাণে আসে। মানে আমার ফার্স্ট হোম যেখানে, সেখানে তো আমি বিনিয়োগ করবই, আর সেকেন্ড হোম যদি মালয়েশিয়া হয় তাহলে সেখানেও আমি বিনিয়োগ করব। বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারী যেন মালয়েশিয়ায় নির্বিঘ্নে বিনিয়োগ করে, বিভিন্ন খাতে, শিল্প খাতে, সেবা খাতে বিনিয়োগ করে, এই জন্য এই প্রোগ্রাম চালু করেছিলেন মিস্টার মাহাথির মোহাম্মদ। এর মাধ্যমে বিনিয়োগ করা সহজ হয়েছিল এবং বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি মালয়েশিয়া এসে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছিল। এর মাধ্যমে মালয়েশিয়া খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিল। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, তিনি 22 বছর ক্ষমতায় ছিলেন। এই যে মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার মোট 13টি রাজ্য আছে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সিঙ্গাপুর মালয়েশিয়া হতে স্বাধীনতা লাভ করে 1965 সালে। সিঙ্গাপুর বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার বা বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর, এটি একটি নগর রাষ্ট্র। এই সিঙ্গাপুর একসময় মালয়েশিয়ার অধীনেই ছিল। 1965 সালে তারা স্বাধীনতা লাভ করে। আচ্ছা, আমি আপনারা অনেকেই বই চাচ্ছেন, বই চাইলে হবে, সমস্যা নাই, সেটা তো সমস্যা না। একটা বই দিয়ে তো আর চাকরি পাওয়া যায় না। আপনার চাকরি পেতে হলে আপনার টেবিলে বেশ কয়েকটা ভালো ভালো বই থাকা প্রয়োজন। তার মধ্যে আমাদের যে বইগুলো আছে এবং ভবিষ্যতে আসবে, নিশ্চয়ই সেগুলো আপনাদের টেবিলে থাকবে বলে বিশ্বাস করি। আমি কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। মালয়েশিয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ করব। এরপরে আমরা এশিয়া মহাদেশের আরও একটি অংশ নিয়ে আলোচনা করব 14 নম্বর ক্লাসে। দেখা হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আমি শাহিন স্যার সবাই কাছ থেকে বিদায় চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।